প্রিয় শিক্ষার্থী, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি কোভিড-19 এর এই সময়টায় সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে আলোচনা করব স্টেরিও সমানুতা। তো তোমরা বোর্ড লক্ষ্য করো। দেখো, গ্রিক স্টেরিও, এটা বাংলা অর্থ হচ্ছে ত্রিমাত্রিক স্থান। এখন আমি একটু সংজ্ঞাটা বলি, স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা কি। যখন একাধিক যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকে, কিন্তু উহাদের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু বা মূলক চতুর্যুজি কার্বন পরমাণুর সাপেক্ষে ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশনে ভিন্নতা পরিলক্ষিত হয়, তখন ভিন্ন ভিন্ন কনফিগারেশন গুলোকে বলা হয় পরস্পরের স্টেরিও সমাণু বা স্টেরিও আইসোমার বা ত্রিমাত্রিক সমাণু, এবং এই বিষয়টিকে বলা হয় স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমি আবার সংজ্ঞাটা বুঝছি। যখন একাধিক যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকে, কিন্তু উহাদের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু বা মূলকের চতুর্যুজি কার্বন পরমাণুর সাপেক্ষে ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশনে ভিন্নতা হয়, তখন এই ভিন্ন ভিন্ন কনফিগারেশন গুলোকে বলা হয় পরস্পরের স্টেরিও আইসোমার বা স্টেরিও সমাণু বা ত্রিমাত্রিক সমাণু, এবং এরূপ ধর্মকে বলা হয় স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও সমানুতা দুই প্রকার, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ স্টেরিও সমানুতা দুই প্রকার, জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা, দুই নম্বরে আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা। আমরা আজকে এই জ্যামিতিক সমানুতাটা বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন জ্যামিতিক সমানুতা কি? জ্যামিতিক সমানুতা তাহলে সংজ্ঞাটা একটু খেয়াল করো, উদাহরণ দিলে পরিষ্কার হবে। জ্যামিতিক সমানুতা কাকে বলে? যখন দুটি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকে, কিন্তু উহাদের অনুষ্ঠিত কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হওয়ায় দুটি ভিন্ন ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশন সৃষ্টি হয়, তখন এই দুটি ভিন্ন কনফিগারেশনকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স সমাণু, এবং এরূপ ধর্মকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা। আমি আবার বলছি, যখন দুটি যৌগের
আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকে, কিন্তু উহাদের অনুষ্ঠিত কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হওয়ায় দুটি ভিন্ন ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশন সৃষ্টি হয়। তখন এই দুটি ভিন্ন কনফিগারেশনকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু বা সিস্টান্স সমাণু, এবং এরূপ ধর্মকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস্টান্স সমানুতা। উদাহরণ দিচ্ছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। জ্যামিতিক সমানুতা দুই ধরনের যৌগের ক্ষেত্রে হয়, মনে রাখবে। প্রতিস্থাপিত অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বন থাকলে এবং চাকরি যৌগের ক্ষেত্রে জ্যামিতিক সমানুতা পরিলক্ষিত হয়। তো আমি প্রথমে প্রতিস্থাপিত অ্যালকিনের ক্ষেত্রে যে জ্যামিতিক সমানুতা পরিলক্ষিত হয় সেটির উদাহরণ দেখাচ্ছি, তোমরা বোর্ডে লক্ষ্য করো। প্রতিস্থাপিত অ্যালকিনের জ্যামিতিক সমানুতা আমি উদাহরণ দিচ্ছি। শোনা যায় না স্যার। তোমরা লক্ষ্য করো, এই একটা যৌগ, এই একটা যৌগ। আমরা দেখতে পাচ্ছি এই যৌগটার আণবিক সংকেত এবং এই দুইটা যৌগের এটা হলো আণবিক সংকেত কিন্তু একই, কারণ একই ধরনের পরমাণু। এই দুটি যৌগের আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেতও কিন্তু একই। গাঠনিক সংকেত একই কেন? এই কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে, একটা হাইড্রোজেন আছে। এখানেও কিন্তু একটা মিথাইল মূলক আছে, একটা হাইড্রোজেন। এই কার্বনের সাথে একটা মিথাইল মূলক, একটা হাইড্রোজেন। এর সাথেও একটা মিথাইল মূলক, একটা হাইড্রোজেন আছে। এই কারণে দুইটা যৌগের গাঠনিক সংকেত কিন্তু একই, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তোমরা খেয়াল করো, এখানে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পার্শ্বে অনুরূপ মূলকগুলো আছে। এখানে অনুরূপ দুইটা পরমাণু, এই দুটো অনুরূপ মূলক। আর এই যৌগে অনুরূপ মূলক দুইটা বিপরীত পার্শ্বে আছে, যেমন হাইড্রোজেন পরমাণু, পরমাণু দুইটা বিপরীত পার্শ্বে আছে। অর্থাৎ প্রথম যৌগে অনুরূপ পরমাণু বা মূলক কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পার্শ্বে থাকে, আর দ্বিতীয় যৌগে অনুরূপ পরমাণু বা মূলক কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পার্শ্বে অর্থাৎ কোণাকুণি অবস্থান করে। এই ক্ষেত্রে প্রথম যৌগের ক্ষেত্রে সিজ লেখা হয়। এমনিতে এটা 1 2 3 4, এটা 2 বিউটিন আমরা বুঝতে পারি, কিন্তু এখানে সিজ লেখা হয়। এখন সিজ কেন লেখা হয় মনে রাখবে, ল্যাটিন দেখো, ল্যাটিন সিজ অর্থ হচ্ছে সেম সাইড।
সেম সাইড। আর ট্রান্স, ল্যাটিন ট্রান্স, TRANS, ট্রান্স হচ্ছে অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস। অর্থাৎ সিজ মানে সেম সাইড, একই পার্শ্বে। অর্থাৎ যখন এরকম কার্বন কার্বন দুই বন্ধনের একই পার্শ্বে অনুরূপ পরমাণু বা মৌলগুলো অবস্থান করে তখন সিজ লেখা হয়। এই জন্য এটার নাম সিজ টু বিউটিন। আমরা বাংলায় যদি লিখি এইভাবে তোমরা লিখতে পারবা, সিজ টু বিউটিন। আর এই যৌগটায় তাইলে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন দুই বন্ধনের সাপেক্ষে অনুরূপ পরমাণু বা মূলক বিপরীত পার্শ্বে অবস্থান করছে। আর এই বিপরীত পার্শ্বে বা কোণাকুণি অবস্থান করলে তখন ট্রান্স লেখা হয়। এটা আমি এখানে বাংলায় লিখলাম, এটা ইংলিশও লেখা যায় এইভাবে, TRANS, ট্রান্স, ট্রান্স টু বিউটি। তাহলে ট্রান্স কখন হবে? যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পাশে অনুরূপ পরমাণু বা মৌলগুলো অবস্থান করে। এই যে সিজ এবং ট্রান্স লেখাটা, এটা কি তোমরা বুঝতে পারছো? এই প্রসঙ্গে তোমাদের কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নেই? আচ্ছা, আমি আরেকটা উদাহরণে যাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম যৌগটা, এটা 1 2 3 4 5, এটা 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি? প্যান্টিন। এবং বন্ধনটা আছে 2 নম্বর কার্বনে, এই জন্য 2 প্যান্টিন। আর এক্ষেত্রে সিস কেন হলো? অনুরূপ পরমাণু বা মূলক দ্বিবন্ধনের একই পাশে অবস্থান করছে, এই জন্য এখানে সিস লেখা। আর এই যৌগে এই কিন্তু 1 2 3 4 5, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন অর্থাৎ পেন্টিন। আর যেহেতু দ্বিবন্ধনটা আছে 2 নম্বর কার্বনে, এই জন্য 2 পেন্টিন। আর ট্রান্স কেন লেখা হইলো? অনুরূপ পরমাণু বা মূলকগুলো কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পার্শ্বে বা কোণাকুণি অবস্থান করছে, এই কারণে ট্রান্স। তাহলে এই নিয়ে আমরা প্রতিস্থাপিত অ্যালকিনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতার উদাহরণ দেখাইলাম। এবার আমরা চাকরি যুগের ক্ষেত্রে জ্যামিতিক সমানতার উদাহরণ দেখাবো। তোমরা বোর্ড লক্ষ্য করো।
চাকরির যোগের ক্ষেত্রে জ্যামিতিক সমানুতা আমরা দুইটা চাকরির যোগ লিখি। দেখো প্রথম যোগ যেটা, এই প্রথম যোগটা এটা 3 কার্বন বিশিষ্ট একটা বলয়, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, এবং এটা চক্রাকারে আছে, সাইক্লিক আকারে আছে, যেটা বদ্ধ শিকল যৌগ, এলিসাইক্লিক যৌগ। তাহলে এই যে 3 কার্বন বিশিষ্ট যে বলয়টা, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এই সাইক্লোপ্রোপেনের এই যে কার্বন কার্বন একক বন্ধন আছে, এই কার্বন কার্বন একক বন্ধনের তোমরা লক্ষ্য করতে হবে এখানে ভালো করে, এই কার্বন কার্বন একক বন্ধনের সাপেক্ষে দেখো এই মিথাইল মূলক দুইটা একই পাশে, হাইড্রোজেন পরমাণু দুইটা আবার একই পাশে। এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন নেই, প্রতিস্থাপিত অ্যালকেনের মতো কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন একক বন্ধন আছে, এবং এই কার্বন কার্বন একক বন্ধনের সাপেক্ষেই কিন্তু দেখা যাচ্ছে দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হচ্ছে। এই যৌগটায় এই কার্বন কার্বন বন্ধনের একক বন্ধনের সাপেক্ষে এই অনুরূপ মূলক দুটি বিপরীত পার্শ্বে, অনুরূপ পরমাণু দুটিও বিপরীত পার্শ্বে। তাহলে আমরা এখন এটার নামকরণ করব। দেখো এর আগে এটা নাম্বারিং করার নিয়ম কি, 1 2 3, এই নাম্বারিংটা তোমাদের বুঝতে হবে, কারণ আমরা কিন্তু বলয়কে নাম্বারিং করছি। এগুলো হলো প্রতিস্থাপিত মূলক, এগুলোকে কিন্তু আমরা নাম্বারিং করব না। এই মিথাইল গ্রুপটা 1 নম্বর কার্বনে আছে, এই জন্য 1 মিথাইল হবে। এই মিথাইল গ্রুপটা 2 নম্বর কার্বনে যুক্ত আছে, এই জন্য 2 মিথাইল উচ্চারণ হবে। এখন নাম কি, দেখো এর নাম সিজ 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। মূল যোগটা কিন্তু সাইক্লোপ্রোপেন, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এটার ক্ষেত্রে কি হবে, তাইলে একই রকম, শুধু পার্থক্য হলো এরা বিপরীত পাশে আছে। এখানেও কিন্তু নাম্বারিং এরকম 1 2 3। 1 নম্বর কার্বনে মিথাইল মূলক, যার কারণে 1 মিথাইল উচ্চারণ হবে, আবার 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, এই জন্য 2 মিথাইল উচ্চারণ হবে। নাম কি, ট্রান্স 1,2 ডাইমিথাইল, ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে আমরা চাকরি যোগের ক্ষেত্রে উদাহরণটা দেখাইলাম। এখানে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে পারো নি, এরকম কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। প্রশ্ন নেই, তাহলে আমরা যাচ্ছি।
তোমরা লক্ষ্য করো, প্রতিস্থাপিত অ্যালকেনের জ্যামিতিক সমানতা প্রদর্শনের কারণ ব্যাখ্যা। আমরা একটু আগে দেখাইলাম যে প্রতিস্থাপিত অ্যালকেনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা পরিলক্ষিত হয়, কিন্তু কেন? আমি ওখানে বলছিলাম যে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না। কেন সম্ভব হয় না সেটা তোমরা একটু খেয়াল করো। আমরা এটাকে বলি সিস সম্বন্ধ, আর এটাকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি একই পরমাণু বা মূলক বিপরীত পাশে আছে, এটা হলো ট্রান্স সম্বন্ধ। তোমরা একটু লক্ষ্য করো, এই যে দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু দুটি, এদের ক্ষেত্রে sp2 সংকরণ হয়। সম্পূর্ণ ওদেরকে আগে পড়ানো হয়েছে রাসায়নিক বন্ধনে, এখন বিস্তারিত বলা যাবে না, তবে জাস্ট জেনে নাও এই কার্বনটার ক্ষেত্রে sp2 সংকরণ হয়, এই কার্বনের ক্ষেত্রে sp2 সংকরণ হয়, এটার ক্ষেত্রে sp2 সংকরণ হয়, এটার ক্ষেত্রে sp2 সংকরণ হয়। আর এই অর্থাৎ এই যে sp2 যখন সংকরণ হয় তখন তিনটি sp2 সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল সৃষ্টি হয়। অর্থাৎ এই কার্বনের ক্ষেত্রে তিনটি sp2 সংকর অরবিটাল আছে, এই কার্বনের ক্ষেত্রে তিনটি sp2 সংকরণ আছে, সংকর অরবিটাল আছে। এই কার্বন তোমরা ভালো করে খেয়াল করো, এই কার্বনের যে তিনটি sp2 সংকর অরবিটাল, তিনটি sp2 সংকর অরবিটালের একটা এর সাথে যুক্ত হচ্ছে, একটা বি এর সাথে যুক্ত হচ্ছে, আরেকটা এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ এই কার্বনটা তার তিনটি sp2 সংকর অরবিটালকে কাজে লাগিয়ে তিনটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে। একইভাবে এই কার্বনও কিন্তু তিনটি sp2 সংকর অরবিটালকে কাজে লাগিয়ে এ বি এবং এই কার্বনের সাথে যুক্ত হয়। এই ক্ষেত্রেও কিন্তু তাই, একই রকম। এক্ষেত্রে কিন্তু তোমরা একটু খেয়াল করো, কার্বনের ক্ষেত্রে যে sp2 সংকরণ হয় সেটি হচ্ছে 2s 2px 2py। এই তিনটে অরবিটালের ভিতরে এই কার্বনের একটা s দুটা p, এই কারণে sp2 সংকরণ আমরা বলি। এখন এই যে 2px 2py, আমরা জানি কার্বনের ক্ষেত্রে কিন্তু 2pz অরবিটালও আছে, সেটি কিন্তু এখানে সংকরণে অংশগ্রহণ করেনি। এক্ষেত্রে যেই 2pz অরবিটালটা থেকে যায় সেটিকে আমরা বলি অসংকরিত 2pz অরবিটাল। অর্থাৎ এই প্রত্যেকটা কার্বন পরমাণুর একটি করে অসংকরিত 2pz অরবিটাল আছে। অসংকরিত 2pz অরবিটাল আছে। এখন এই 2pz অরবিটালের ক্ষেত্রে কি ঘটে? এরও 2pz অরবিটাল আছে অসংকরিত, এই কার্বনেরও আছে। এই দুটি কার্বনে দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু দুটি অসংকরিত 2pz অরবিটাল সমান্তরালে থাকে এবং এই সমতলের সাথে সমকোণে অর্থাৎ লম্বভাবে 2pz অরবিটাল দুটো অবস্থান করে, এবং লম্বভাবে পাশাপাশি যখন অবস্থান করে তখন 2pz অরবিটাল দুটির ভিতরে পাই বন্ধন সৃষ্টি হয়, দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়। এই পাই বন্ধনের কারণে কিন্তু এখানে দ্বিবন্ধন সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে দুটি বন্ধনের একটি কিন্তু সিগমা বন্ধন যেটি সংকর অরবিটাল ব্যবহার করা হয়, আরেকটি পাই বন্ধন যেটি অসংকরিত 2pz অরবিটালের মাধ্যমে গঠিত হয়। যখনই এখানে দ্বিবন্ধন সৃষ্টি হয়ে গেল পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে, তখনই কিন্তু এই কার্বন কার্বন অক্ষ বরাবর বলতে এইভাবে সোজা ঘুরানো যায় না। অর্থাৎ এক্ষেত্রে কার্বন কার্বন পরমাণুর যে বন্ধন আছে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের সাপেক্ষে
কার্বন কার্বন পরমাণুর ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব হয় না। সম্ভব হয় না যেহেতু সিগমা বন্ধনের সাথে একটি পাই বন্ধনও আছে। এই পাই বন্ধন থাকার কারণেই কিন্তু মুক্ত আবর্তন সম্ভব হয় না, এবং এর ফলে কিন্তু দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হচ্ছে। এই দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টির কারণে কিন্তু জ্যামিতিক সমানুতা সৃষ্টি হয়। এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে কোনো? নেই। আমি এরপরে তাহলে চাকরি যোগের ক্ষেত্রে যাব। চাকরি যোগের ক্ষেত্রে কি করবে? চাকরি যোগী জ্যামিতিক সমানতা প্রদর্শনের কারণ দেখো, এটা একটা চাকরি যোগ, যেটা উদাহরণটা তোমরা ইতিমধ্যে জানো। এক্ষেত্রে ব্যাখ্যাটা কিন্তু প্রতিস্থাপিত অ্যালকিনের সাপেক্ষে আলাদা। এখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন নেই। এই কার্বন কার্বন একক বন্ধনের সাপেক্ষে কিন্তু এই যে পরমাণু বা মূলকগুলো দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি করতে পারে, এবং এখানে যদিও দ্বিবন্ধন নেই কিন্তু এই একক বন্ধনের সাপেক্ষেই কিন্তু কার্বন কার্বন পরমাণুর অক্ষ বরাবর এদের মুক্ত আবর্তন সম্ভব হয় না। কারণ যদি মুক্ত আবর্তন হয় এখানে, তাহলে বলয়টা ভেঙে যাবে এবং এই ধরনের যৌগ বা সমানুতা তখন বিলুপ্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে তাহলে কার্বন কার্বন একক বন্ধনের সাপেক্ষে কিন্তু এই চতুর্যুজি কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণু বা মূলকের দুটি দুটি ভিন্ন ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশন সৃষ্টি হচ্ছে, যার কারণে এক্ষেত্রে জ্যামিতিক সমানুতা সৃষ্টি হয়। এটিকে আমরা বলি সিস সমাণু, ট্রান্স সমাণু। তাহলে জ্যামিতিক সমানুতা কি? আমরা উদাহরণ দেখাইলাম, জ্যামিতিক সমানুতা প্রদর্শনের কারণ সেটি ব্যাখ্যা করলাম। আমরা এরপরে আলোচনা করব জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্ত। তোমরা বোর্ড লক্ষ্য করো। জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্ত সমূহ। 1 নম্বর, অণুতে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন রহিত হতে হবে।
রহিত হতে হবে। 2 নম্বর, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকতিক যৌগ হতে হবে। তাহলে দেখো দুটি প্রধান শর্ত, দুটি আমরা এটা আবার আলোচনা করব। জ্যামিতিক সমানুতা প্রদর্শনের 1 নম্বর শর্ত হচ্ছে কি, অণুতে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন রহিত হতে হবে, অর্থাৎ মুক্ত আবর্তন হবে না। এটা হলো অক্ষ বরাবর মুক্ত আবর্তন হবে না। 2 নম্বর, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকতিক যৌগ হতে হবে, যেটি তোমরা ইতিমধ্যে উদাহরণ দেখেছো। এখন এই 2 নম্বর পয়েন্টটা, এই যে প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকতিক যৌগ যে হতে হবে, এটি আবার বিভিন্ন শর্ত মানতে হবে। আমি শর্তগুলো আবার দেখাচ্ছি, তোমরা বোর্ড লক্ষ্য করো। দেখো, 2 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম যে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, এক্ষেত্রে আবার যে কোনো প্রতিস্থাপিত অ্যালকিন হলেই হবে না, এইরকম শর্ত থাকতে হবে। এরকম শর্ত বলতে কি, যে এই দ্বিবন্ধনের সাথে যে এই যে কার্বনটা দ্বিবন্ধনে, এই কার্বনের সাপেক্ষে এবি এবি এরকম দুটি ভিন্ন পরমাণু বা মূলক থাকতে হবে। এখানে এ এবং বি কি ভিন্ন পরমাণু বা মূলক, তবে এ ইজ নট ইকুয়াল টু বি, দুইটা কখনো সমান হবে না। আমরা এই কাঠামোর একটা অ্যালকিন লিখলাম, যেখানে এ মানে হচ্ছে CH3, বি মানে হচ্ছে এইচ। একইভাবে এই পাশে 2 বিউটি, 2 বিউটিনের ক্ষেত্রে দুটি সমাণু সৃষ্টি হবে, এবং সেটি ইতিমধ্যে দেখানো হয়েছে তোমাদের। আবার দেখো, CH2 বিউটি, ট্রান্স 2 বিউটি। অর্থাৎ এই কাঠামোর যদি একটা প্রতিস্থাপিত অ্যালকিন হয়, তাহলে জ্যামিতিক সমানুতা প্রকাশ পাবে। আমরা উদাহরণ দেখলাম, এরকম আরো শর্ত আছে, আমি পরেরটা যাচ্ছি। দেখো, এটা আরেকটা কাঠামোর প্রতিস্থাপিত অ্যালকিন, যেখানে এ বি আছে, বিডি আছে পরমাণু বা মূলক। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এ বি এই পাশে এ বি, কিন্তু এখানে বিটা কমন আছে কিন্তু ডিটা আলাদা হয়ে গেল। আমরা এরকম একটা যৌগের উদাহরণ লিখি। এই যৌগটা দেখো, এখানে এ মানে মিথাইল, বি মানে হাইড্রোজেন, এখানে বিটা কমন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু ডিটা আলাদা হয়ে গেল, অর্থাৎ সিএল চলে আসে। এবং এটা আমরা নর্মালি কি বলি, 1 2 3, অর্থাৎ 1 ক্লোরোপ্রোপিন। কিন্তু এর এর এখন আমরা দুটি ভিন্ন কনফিগারেশন দেখব।
তাহলে দেখো তোমরা যে এই যৌগটা অর্থাৎ 1-ক্লোরোপ্রোপিনের দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে, কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে। এটা আমরা বলছি একটা সিজ 1-ক্লোরোপ্রোপিন আর একটা ট্রান্স 1-ক্লোরোপ্রোপিন, এরাও পরস্পরের জ্যামিতিক সমান। তাহলে এই শর্তগুলো মানতে হবে। আর চাকরি যোগের ক্ষেত্রেও আমরা এই উদাহরণটা আবার দিচ্ছি, যদিও এই উদাহরণটা আগে আলোচনা হয়েছে, কিন্তু আমরা শর্ত যেহেতু শর্ত পড়াচ্ছি, আমি চাকরি যোগের উদাহরণটা আবার দেখাচ্ছি। চাকরিক যৌগে জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত। এক্ষেত্রে আগের উদাহরণটাই আমি যাচ্ছি আবার। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও কিন্তু এই যে কার্বন কার্বন যদিও দ্বিবন্ধন নেই, এই একক বন্ধনের সাপেক্ষে দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হচ্ছে। এটা যেটা 1, 2, 3, অর্থাৎ 1 নম্বর কার্বনে একটা মিথাইল, 2 নম্বর কার্বনে একটা মিথাইল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানেও কিন্তু 1, 2, 3, 1 নম্বর কার্বনে মিথাইল হাইড্রোজেন, 2 নম্বর কার্বনে হাইড্রোজেন মিথাইল। এবং পার্থক্যটা কোথায়? এই দুটা যোগে কিন্তু আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু এদের মধ্যে পার্থক্য কোথায়? দুটি ভিন্ন কনফিগারেশন। কেন দুটি ভিন্ন কনফিগারেশন? এই ক্ষেত্রে কার্বন কার্বন এই যে অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয়, এদের এক পার্শ্বে অনুরূপ মূলক বা পরমাণু অবস্থান করছে, আর এক্ষেত্রে বিপরীত পার্শ্বে অনুরূপ পরমাণু বা মূলক অবস্থান করছে, যার কারণে এটা আমরা সিস সমাণু বলছি। নির্দিষ্ট নামটা আমি আগেই লিখছি, ট্রান্স সমাণু বলছি। তাইলে আশা করি এই যে জ্যামিতিক সমানুতা কি, কেন প্রদর্শন করে, জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্ত সমূহ কি কি, আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। এর মধ্যে কি তোমাদের কারো কোনো প্রশ্ন জাগে? প্রশ্ন আছে থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আমি পরের টপিকসে যাচ্ছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, জ্যামিতিক সমানুতার সাধারণ ধর্ম সমূহ কি? 1 নম্বর ধর্ম হচ্ছে সিস সমানুর গলনাঙ্ক কম, ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি। এখন আমরা সিস সমাণু, আমরা একটা উদাহরণ দেই, সিস সমাণুর যে গলনাঙ্ক কম, ট্রান্স সমাণুর যে গলনাঙ্ক বেশি, আমরা এটার একটা উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো।
দেখো এই দুটি যৌগ পরস্পরের জ্যামিতিক সমাণু। কেন? ইতিমধ্যে তোমরা কারণটা জানো। এখন এর নাম কি? আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এখানে দুইটা কার্বক্সিল মূলক আছে, এই জন্য ডাইউইক অ্যাসিড উচ্চারণ হবে, এবং কার্বক্সিল মূলক দুইটা একই পাশে অবস্থান করছে, এই জন্য সিস সিস 2 বিউটিন ডাইউইক অ্যাসিড ডাইউইক অ্যাসিড বা আমরা এটাকে বলি ম্যালেইক অ্যাসিড। সাধারণ ভাষায় কি বলে? ম্যালেইক অ্যাসিড। এটি 1 2 3 4 ট্রান্স 2 বিউটিন ডাইউইক অ্যাসিড, বা এটার অপর নাম কি সাধারণভাবে কি বলা হয়? ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড। এর গলনাঙ্ক কত? দেখো গলনাঙ্ক, এর গলনাঙ্কটা হচ্ছে 135 ডিগ্রি 135 ডিগ্রি সেলসিয়াস। এর গলনাঙ্ক কত? 287 ডিগ্রি সেলসিয়াস, 287 ডিগ্রি সেলসিয়াস। তোমরা লক্ষ্য করো এই দুটি জ্যামিতিক সমাণুর ভিতরে এটা সিস সমাণু, এটা ট্রান্স সমাণু। আগে ছিল সিস সমাণুর গলনাঙ্ক কম, এটির 135 ডিগ্রি সেলসিয়াস যেটি ম্যালেইক অ্যাসিড, আর এটির ক্ষেত্রে 287 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেশি, যেটি ফিউমারিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে সিস সমাণুর গলনাঙ্ক কম অথচ ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি কেন? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে সিস সমাণুর ক্ষেত্রে বড় বড় মূলকগুলো অবস্থান করে, আর একই পাশে অবস্থান করার কারণে এদের ভিতরে বিকর্ষণ বেশি হয়। বিকর্ষণ বেশি হওয়ার কারণে এদের ক্রাসের ভিতরে অণুগুলো সুভিন্ন অবস্থায় থাকতে পারে না, যার কারণে বা অল্প শক্তি প্রয়োগে এদেরকে তরলে পরিণত করা যায়। অপরদিকে ট্রান্স সমাণুর ক্ষেত্রে বড় মূলকগুলো বিপরীত পাশে অবস্থান করে, বিপরীত পাশে অবস্থান করার কারণে এদের মধ্যে বিকর্ষণ কম হয়। এটিকে অন্য ভাষায় বলা যায় এদের ভিতরে স্টেরিক বাধাটা কম, অর্থাৎ সিস সমাণুর ক্ষেত্রে স্টেরিক বাধা বেশি, এদের ক্ষেত্রে এই যে বিকর্ষণটা এটাই আমরা বলছি স্টেরিক বাধা, এই স্টেরিক বাধাটা এক্ষেত্রে কম। আর স্টেরিক বাধা বা বিকর্ষণ কম হওয়ার কারণে ট্রান্স সমাণুর ক্লাসে অণুগুলো সুভিন্ন অবস্থায় থাকতে পারে, আর সুভিন্ন অবস্থায় থাকলেই এদেরকে ভেঙে তরলে পরিণত করতে শক্তি বেশি প্রয়োজন হয়, যার কারণে ট্রান্স সমাণুর গলনাঙ্কটা বেশি হয়। সিস সমাণুর চেয়ে ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি হয়। তাহলে এটি একটি উদাহরণ দিলাম, আমি একটি ধর্ম বললাম। দ্বিতীয় ধর্মটা খেয়াল করো। দুই নম্বর ধর্মটা হচ্ছে কি? সিস সমাণু এক্ষেত্রে ম্যালেইক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করে, কিন্তু ফিউমারিক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দুই নম্বর ধর্মটা হচ্ছে এইরকম যে
জ্যামিতিক সমানুর ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়। ভৌত ধর্মের পার্থক্য কোনটা, যেমন গলনাঙ্ক পার্থক্য আমরা একটু আগে দেখলাম, এটাকে বলে ভৌত ধর্মের পার্থক্য। আর রাসায়নিক ধর্মের যে পার্থক্য হয় সেটি আমি এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এখন এটা বিক্রিয়াটা তোমরা দেখো। এই যে এটাকে কি বলছি আমরা, ম্যালেইক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিড, দেখো এই ম্যালেইক অ্যাসিডে যেটা সিস সমাণু, এই ক্ষেত্রে কার্বক্সিল মূলক দুইটা পাশাপাশি আছে, এবং পাশাপাশি থাকার কারণে যখন আমরা 160°C আমাদের উত্তপ্ত করি, তখন এই দুইটা মূলকের ভিতরে বিক্রিয়া হয়ে এক অণু পানি অপসারিত হয়ে যায় এবং এদের ভিতরে বন্ধন কি দ্বারা, স্যার 12টা তো বেজে গেছে, আমাদের তো সেকেন্ড আরেকটা ক্লাস আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। দেখো এইটা এখানে কি হচ্ছে, এখানে এক অণু পানি অপসারিত হয়ে যাচ্ছে যখন 160°C তাপমাত্রা উত্তপ্ত করা হয়। আবার এইটাকে এটা যেহেতু ম্যালেইক অ্যাসিড, এটাকে বলা হয় ম্যালেইক অ্যানহাইড্রাইড। ম্যালেইক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড কেন, এক পানি অপসারিত হলে অ্যানহাইড্রাইড বলে। তাইলে আমরা বুঝতে পারলাম যে ম্যালেইক অ্যাসিড এক্ষেত্রে অ্যানহাইড্রাইড গঠন করে, কিন্তু ফিউমারিক অ্যাসিড যেটি আমি আগে উদাহরণ দেখেছিলাম সেটির ক্ষেত্রে কিন্তু এরকম অ্যানহাইড্রাইড গঠন হবে না। কেন হবে না? কারণ ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল মূলক দুইটা বিপরীত পাশে অবস্থান করে, যার কারণে এদের ভিতরে বিক্রিয়া করে এখনো পানি অপসারিত হওয়ার সুযোগ নেই। তাইলে আমরা এটা বুঝতে পারলাম যে সিস সমাণু এবং ট্রান্স সমাণুর ভিতরে রাসায়নিক ধর্ম পার্থক্য পরিলক্ষিত হয়। এটা 2 নম্বর পার্থক্য বলছি। 3 নম্বর পার্থক্যটা আমি মুখে বলে দিচ্ছি। 3 নম্বর পার্থক্য হচ্ছে সিস সমাণুর স্থায়িত্ব কম, ট্রান্স সমাণুর স্থায়িত্ব বেশি। কারণ সিস সমাণুর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে, ট্রান্স সমাণুর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কম থাকে। 4 নম্বর ধর্মটা কি, সিস সমাণুর ক্ষেত্রে ঘনত্ব প্রতিসরাঙ্ক পানিতে দ্রাব্যতাটা বেশি হয়, ট্রান্স সমাণুর ক্ষেত্রে কম হয়। তাহলে জ্যামিতিক সমানুতা আজকে আমি সম্পূর্ণটা শেষ করে দিলাম। আগামী ক্লাসে আলোক সমানুতা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে একটা কথা বলে দেই যে তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আমি এখন থেকে আমার লেকচারগুলো আমার ফেসবুক আইডির যে ফেসবুক একটা পেজ আছে সেই পেজে আমি আপলোড করছি, তোমরা এখন থেকে দেখতে পাবে। ইতিমধ্যে আমি গত লেকচারটা আপলোড করেছি এবং পর্যায়ক্রমে আমি সব লেকচারগুলোই আমার ফেসবুক পেজে দিব। ফেসবুক পেজ জগদীশ স্যার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বিসিআইসি কলেজ। আর আমার ফেসবুক আইডি জগদীশ চন্দ্র ঘোষ, JAGADISS। এই নামটা যেন ভুল না হয়। তাইলে তোমরা এখন থেকে যারা অ্যাবসেন্ট থাকবে তারা অবসর সময়ে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর আরেকটা কথা বলে দেই যে এই যে আমি লেকচার দিলাম, আমি বাসায় যে লেকচার শিট তৈরি করেছি সেটিও আমি এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো এই যে আমার লেকচারের ভিডিওগুলো এগুলো কিন্তু বিসিএসসি কলেজের ওয়েবসাইটে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ওখানে নাকি ধারণ ক্ষমতা কম। 1 ঘন্টার লেকচারের অনেকগুলো ভিডিও বিসিএসসি কলেজের ওয়েবসাইটে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ স্পেস নাই। যার কারণেই আমরা আমাদের আইটি সেকশনের পরামর্শ নিয়ে আমি আমার ফেসবুক পেজে আপলোড করছি। তোমরা নিজেরা তো দেখবেই, এবং অন্যান্য সেকশনের সায়েন্সের যে কোনো সেকশনের ছাত্রছাত্রী যারা ক্লাস আগে করেনি তাদেরকে বলার দায়িত্বটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।